গুড মর্নিং। দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অনেক অনেক অঙ্ক করানো হয়েছে, আমি অনেক অঙ্ক করে দিয়েছি। আজকেও আমি আরেকটা অঙ্ক আর্থিক বিবরণী থেকে করে দেব, কারণ এই চ্যাপ্টারের অঙ্কটা অনেকে ভুল করে ফেলে। কারণ আমরা কিন্তু এখনও তোমাদেরকে সরাসরি কোনো পরীক্ষা নিতে পারিনি, গুগল ফর্মে পরীক্ষা হচ্ছে। সেই জন্য এই অঙ্কগুলো আমি বারবার করে দিচ্ছি, বিভিন্নভাবে, বিভিন্ন নিয়মে, বিভিন্ন রকম সৃজনশীল প্রশ্ন হতে পারে, সেভাবে করে দিচ্ছি। আজকেও এরকম একটা আমি আর্থিক বিবরণী থেকে করে দিচ্ছি। দেখো, আফজল ট্রেডার্সের 2017 সালের রেওয়ামিলটি নিম্নরূপ: হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মূলধন 1,00,000 টাকা ক্রেডিট, ক্রয় ও বিক্রয় 60,000 টাকা ডেবিট, 1,25,000 টাকা ক্রেডিট। ফেরত 2,000 টাকা ডেবিট, 3,000 টাকা ক্রেডিট। আসবাবপত্র 50,000 টাকা ডেবিট, মজুরি 3,000 টাকা ডেবিট, ক্রয় পরিবহন 1,500 টাকা ডেবিট, উত্তোলন 10,000 টাকা ডেবিট, ভাড়া 5,000 টাকা ডেবিট, বন্ধকি ঋণ 30,000 টাকা ক্রেডিট, খাজনা ও কর 6,000 টাকা ডেবিট, কমিশন 1,000 টাকা ডেবিট, 2,000 টাকা ক্রেডিট, দালান কোঠা 1,20,000 টাকা ডেবিট, বিজ্ঞাপন 1,500 টাকা ডেবিট। আর দুই দিকের যোগফল কত? 2,60,000 টাকা। দুই দিকের যোগফল 2,60,000 টাকা। এটা তোমার কি রেওয়ামিলটা দেওয়া আছে। তারপর কিছু সমন্বয় দেওয়া আছে। দেখো, সমন্বয় সমূহ: সমাপনী মজুত পণ্যের মূল্য 18,000 টাকা। 2, স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে। 3, বন্ধকি ঋণের উপর 10% সুদ ধরতে হবে। আচ্ছা, এটা সমন্বয় দেওয়া আছে, এখানে রেওয়ামিল দেওয়া আছে এবং সমন্বয় দেওয়া আছে। এখান থেকে কি করতে হবে? দেখো, বছর শেষে আফজল ট্রেডার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। বছর শেষে আফজল ট্রেডার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। খ, আফজল ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। গ, আফজল ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। আফজল ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। আচ্ছা, তাহলে এখানে ক যেটা বলেছে, আফজল বছর শেষে আফজল ট্রেডার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য। এখানে স্থায়ী সম্পদ কি কি তোমার দেখতে হবে। আসবাবপত্র আছে আর দালান কোঠা আছে। আচ্ছা, আসবাবপত্র কত আছে? 50,000 টাকা। এর কত পার্সেন্ট? 10%। কত হয়? 5,000 টাকা। তাহলে আসবাবপত্র 50,000 টাকা বাদ পঞ্জীভূত অপচয় 5,000 টাকা, কত হলো? 45,000 টাকা। আর দালান কোঠা আছে, এখানে দালান কোঠা আছে 1,20,000 টাকা। 1 লাখ দালান কোঠা আছে 1,20,000 টাকা। এর 10% কত হয়? 12,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অপচয় কত? 12,000 টাকা। 1,20,000 টাকা থেকে 12,000 টাকা বিয়োগ করলে হয় 1,08,000 টাকা। তাহলে 45,000 টাকা আর 1,08,000 টাকা যোগ করলে কত হয়? 1,53,000 টাকা। এটা হচ্ছে নেট স্থায়ী সম্পদের পরিমাণ। কত হলো? 1,53,000 টাকা। তাহলে আসবাবপত্র এবং দালান কোঠা এটা আছে দেওয়া। এখান থেকে আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিতে হবে। আসবাবপত্র আছে 50,000 আর অবচয় কাটতে হবে 10%। কত হয়? 5,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে হয় 45,000 টাকা। আর দালান কোঠা আছে তোমার 1,20,000 টাকা। এর উপর 10% কত হয়? পুঞ্জীভূত অপচয় 12,000 টাকা। এই 1,20,000 টাকা থেকে পুঞ্জীভূত অপচয় 12,000 টাকা বিয়োগ করলে 1,08,000 টাকা। দুই দিকের যোগফল 1,53,000 টাকা। তাহলে নিট স্থায়ী সম্পদের পরিমাণ বের হয়ে গেল। হ্যাঁ, নিট স্থায়ী সম্পদের পরিমাণ বের হলো। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে একটা রেওয়ামিল দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা রেওয়ামিল দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে, কিন্তু এখানে বলে দিয়েছে আফজল ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। আফজল ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখন নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে কি করতে হবে? দেখো, নেট মোট মুনাফা থাকতে হবে, কিন্তু এখানে কিন্তু মোট মুনাফা রেওয়ামিলের কোথাও দেওয়া নেই, সমন্বয়তে দেওয়া নেই, বা এখানে যে কোশ্চেন আছে অনেক সময় দিয়ে দেয় মোট মুনাফা এত টাকা ধরে, এই কথাটাও দেওয়া নেই। হ্যাঁ, মোট মুনাফা মোট মুনাফা এত টাকা সেটাও দেওয়া নেই। তাহলে কি বের করতে হবে? দেখো, মোট মুনাফাটা বের করতে হবে। আফজল ট্রেডার্স বিশদ আয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ: টাকা টাকা টাকা। বিক্রয় আছে 1,25,000 আর বিক্রয় ফেরত ছিল 2,000। বিক্রয় ফেরত মনে হয় 2,000 টাকা ছিল। বিক্রয় ফেরত 2,000 টাকা ছিল। হ্যাঁ,
বিক্রয় ফেরত 2000, তাহলে 1,25,000 টাকা থেকে 1,25,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে হয় 1,23,000। এটা হচ্ছে নিট বিক্রয়। এটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ যখন দেব তখন এখানে আমাকে একটু দেখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। এখানে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য নেই, প্রারম্ভিক মজুত পণ্য নেই, তাতে কোনো অসুবিধা নেই। এখানে ক্রয় আছে, ক্রয় বাদ ক্রয় ফেরত, ক্রয় আছে 60,000 টাকা আর ক্রয় ফেরত আছে 3,000 টাকা। কত 60,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করলে হয় কত 57,000 টাকা। 57,000 মজুরি 3,000 দেওয়া আছে, ক্রয় পরিবহন 1,500, তাহলে কত হয় 57,000, 3,000 আর 1,500 যোগফল হয় 61,500। এখান থেকে সমাপনী মজুত পণ্য আছে মনে 18,000 টাকা। এই যে সমাপনী মজুত পণ্য 18,000 টাকা আছে, বাদ সমাপনী মজুত পণ্য 18,000। 61,500 টাকা থেকে 18,000 টাকা বিয়োগ করলে হয় 43,500। এই 43,500 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত 43,500 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই নিট বিক্রয় ছিল 1,23,000 টাকা। এটা থেকে 43,000 টাকা বিয়োগ করলে হয় 79,500 টাকা। এটা কি হলো, এটা কি দাঁড়ালো, এটা হলো তোমার মোট মুনাফা। মোট মুনাফা, হ্যাঁ। এখন মোট মুনাফা, মোট মুনাফার থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কি বের হয়, পরিচালন মুনাফা বা ক্ষতি। আচ্ছা, এখানে দেখো মোট মুনাফা আমার যেহেতু দেওয়া নেই অঙ্কে, কিন্তু মোট মুনাফা কোনো জায়গায় দেওয়া নেই, তাহলে এই যে রেওয়া মিল এবং সমন্বয় যা আছে, রেওয়া মিল এবং সমন্বয় যা আছে সেখান থেকে আমাকে মোট মুনাফাটা বের করতে হবে। যে মোট মুনাফাটা বের করেছি 79,500 টাকা হয়েছে। এখান থেকে পরিচালন ব্যয় বাদ দেব। পরিচালন ব্যয় কোনটা, ভাড়া আছে 5,000, খাজনা কর আছে 6,000, প্রদত্ত কমিশন আছে 1,000, বিজ্ঞাপন আছে 1,500, আসবাবপত্রের অবচয় আমরা বের করেছিলাম 5,000 আর দালান কোঠার অবচয় বের করেছিলাম 12,000। হ্যাঁ, এগুলো কোথায় দেখো, এই যে এখানে ভাড়া আছে, হ্যাঁ ভাড়া আছে, তারপর খাজনা কর আছে, কমিশন প্রদত্ত আছে, অবচয় আছে, সবকিছু দেওয়ার পর এই ভাড়া 5,000, খাজনা কর 6,000, প্রদত্ত কমিশন 1,000, বিজ্ঞাপন 1,500, আসবাবপত্রের অবচয় 5,000, দালান কোঠার অবচয় 12,000। এই সবগুলো যোগ করলে হলো কত 30,500। এটা হচ্ছে কি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কত 30,500। তাহলে মোট মুনাফা কত ছিল 79,500। এই 79,500 টাকা থেকে 30,500 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে হলো কত 49,000। তাহলে এটা কি হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কত হলো 49,000। হ্যাঁ, এখানে মোট মুনাফা আছে 79,500, এর থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে হলো পরিচালন ব্যয় কত বের হয়েছিল 30,500। তাই 79,500 টাকা থেকে 30,500 বাদ দিলে হয় 49,000। তাহলে পরিচালন মুনাফা কত হলো 49,000। এর সাথে অন্যান্য আয় যোগ করতে হবে। অন্যান্য আয়, এখানে প্রাপ্ত কমিশন আছে, প্রাপ্ত কমিশন মানে ক্রেডিট দিকে যেটা আছে 2,000 টাকা। এই যে কমিশন 2,000 টাকা যেটা আছে এটা হচ্ছে প্রাপ্ত কমিশন। এই প্রাপ্ত কমিশন মানে অন্যান্য আয়ের সাথে আয়, হ্যাঁ মানে প্রাপ্ত কমিশন 2,000 টাকা, এটা যোগ করব। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। তাই 49,000 টাকার সাথে 2,000 টাকা যোগ করলাম, হলো কত 51,000 টাকা। এই 51,000 টাকার সাথে 51,000 টাকা থেকে অন্যান্য ব্যয় মানে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করলাম, যোগ করলে হলো কত 51,000। এটা থেকে অন্যান্য ব্যয় বাদ দেব। অন্যান্য ব্যয় কত আছে কিভাবে বের করব দেখি। অন্যান্য ব্যয়, ঋণের বন্ধকি ঋণের উপর 10% সুদ ধরতে হবে। হ্যাঁ, এখানে বন্ধকি ঋণ কত আছে 30,000 টাকা। তাহলে এটা 30,000 টাকা দেওয়া আছে ক্রেডিট দিকে, তাহলে এই যে সুদটা এটা হচ্ছে ব্যয়, অন্যান্য ব্যয়। হ্যাঁ, অন্যান্য ব্যয়। তাহলে বন্ধকি ঋণের অনাদায়ী বা বকেয়া সুদ কত 3,000 টাকা। বন্ধকি ঋণের অনাদায়ী বা বকেয়া সুদ 3,000 টাকা। হ্যাঁ, এই 51,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করলে হয় কত 48,000 টাকা। 51,000 টাকা থেকে অন্যান্য ব্যয় যেটা আছে 3,000 টাকা, সেটা মানে ঋণের অনাদায়ী সুদ মানে বন্ধকি ঋণের অনাদায়ী সুদ 3,000 টাকা, সেটা বাদ দিলে হয় 48,000 টাকা। এটা হলো নিট মুনাফা। নিট মুনাফা। তাহলে দেখো এই যে আমি অঙ্কটা করলাম, এখানে প্রশ্নের মধ্যেই কিন্তু ছিল নিট লাভ বা নিট ক্ষতি বের করো, কিন্তু মোট মুনাফা দেওয়া নেই। এই যে আমরা মোট মুনাফাটা বের করেছি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়েছি, বাদ দিলে কত বের হলো,
বের হয়েছে ৭৯,৫০০ টাকা। তোমার নিট বিক্রয় ছিল ১,২৩,০০০ টাকা, এইটা থেকে বিক্রিত পণ্য ব্যয় বের হয়েছে ৪৩,৫০০ টাকা। এই ৪৩,৫০০ টাকা আমরা ১,২৩,০০০ টাকা থেকে বাদ দিয়েছি, হয়েছে কত ৭৯,৫০০ টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। যেহেতু অঙ্কে মোট মুনাফা দেওয়া ছিল না, সেহেতু মোট মুনাফাটা আমাদেরকে বের করতে হয়েছে এবং আমরা বের করেছি। এর থেকে পরিচালন ব্যয়টা আমরা বাদ দেব। পরিচালন ব্যয় যেমন ভাড়া ছিল ৫,০০০ টাকা, খাজনা কর ছিল ৬,০০০ টাকা, প্রদত্ত কমিশন ছিল ১,০০০ টাকা, বিজ্ঞাপন ছিল ১,৫০০ টাকা, আসবাবপত্রের অবচয় আমরা বের করেছি ৫,০০০, আর দালান কোঠার অবচয় বের করেছি ১২,০০০। সব কিছু মিলে হলো কত তোমার ৩০,৫০০ টাকা। ৩০,৫০০ টাকা হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় ৩০,৫০০ টাকা বিয়োগ করেছি। বিয়োগ করলে হয়েছে কত ৪৯,০০০ টাকা। এই পরিচালন মুনাফা হচ্ছে ৪৯,০০০ টাকা। এর সাথে অন্যান্য আয় আমরা যোগ করেছি। অন্যান্য আয় কোনটা? এখানে প্রাপ্ত কমিশন ছিল, এখানে প্রাপ্ত কমিশন ছিল ২,০০০ টাকা। এই ২,০০০ টাকা আমরা যোগ করেছি, তাহলে হলো কত ৫১,০০০ টাকা। ৪৯,০০০ টাকার সাথে ২,০০০ টাকা যোগ করেছি, হয়েছে ৫১,০০০ টাকা। এর থেকে অন্যান্য ব্যয় বাদ দিয়েছে। অন্যান্য ব্যয় কোনটা? বন্ধকি ঋণের অনাদায়ী সুদ, সেটা ৩,০০০ টাকা আমরা বাদ দিয়েছি। হ্যাঁ, অন্যান্য ব্যয় ৩,০০০ টাকা বাদ দিয়েছি, হয়েছে কত ৫১,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা বিয়োগ করলে হয় ৪৮,০০০ টাকা। এটা নেট মুনাফা হয়ে গেল ৪৮,০০০ টাকা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বের করলাম নেট মুনাফা বা নেট লাভ বের হয়ে গেল। তাহলে তারপর বলেছে আফজল ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী, তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী কি? মূলধন যোগ নেট মুনাফা বাদ উত্তোলন। এখানে মূলধন কত দেওয়া আছে? ১,০০,০০০ টাকা। কোথায়? এখানে কিন্তু এই কথাগুলো লিখতে হবে। আফজল ট্রেডার্সের শিরোনাম, যেটা শিরোনামটা অবশ্যই ঠিকমতো দিতে হবে। আফজল ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা টাকা টাকা। তাহলে মূলধন দেখো কত আছে? মূলধন ১,০০,০০০ টাকা। যে মূলধন ১,০০,০০০ টাকা, এই ১,০০,০০০ টাকা আমরা নিয়েছি, মূলধন ১,০০,০০০ টাকা। আচ্ছা আচ্ছা, যোগ নেট মুনাফা। নেট মুনাফা কত? ৪৮,০০০ টাকা। এই যে ৪৮,০০০ টাকা, এই ৪৮,০০০ টাকা এটা খ থেকে প্রাপ্ত। এটা কি? খ থেকে প্রাপ্ত। কত হলো? ১,৪৮,০০০ টাকা। ১,০০,০০০ টাকা আর ৪৮,০০০ টাকা যোগ করলে হলো ১,৪৮,০০০ টাকা। এর থেকে আমরা উত্তোলনটা বাদ দিয়েছি। এখানে উত্তোলন কত আছে দেখি? ১০,০০০ টাকা। উত্তোলন আছে কত? ১০,০০০ টাকা। আচ্ছা, উত্তোলন বাদ উত্তোলন কত? ১০,০০০ টাকা। ১,৪৮,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা বিয়োগ করলে হয় কত? ১,৩৮,০০০ টাকা। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? ১,৩৮,০০০ টাকা। তাহলে কি হলো? মালিকানা সত্ত্বটা কিন্তু খুবই ছোট, একদম অল্প কয়েকটা জিনিস। কি কি? মূলধন দেওয়া ছিল, নেট মুনাফা বের করেছি, উত্তোলনও রেওমিলে দেওয়া ছিল। তাহলে মূলধনের সাথে ১,০০,০০০ টাকার সাথে নেট মুনাফা যেটা আছে ৪৮,০০০ টাকা, সেটা যোগ করেছি ১,৪৮,০০০ টাকা। এটা থেকে উত্তোলনটা বাদ দিয়েছি। উত্তোলন কত? ১০,০০০ টাকা, সেটা বাদ দিয়েছি। ১,৪৮,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা বিয়োগ করলে হয় ১,৩৮,০০০ টাকা। এটা সমাপনী মালিকানা সত্ত্ব হলো কত? ১,৩৮,০০০ টাকা। তাহলে দেখো, এই যে আমরা করলাম অঙ্কটা, এই যে রেওমিলটা দেওয়া আছে, রেওমিল থেকে সমন্বয়গুলো দেওয়া ছিল, এখান থেকে নেট স্থায়ী সম্পদের পরিমাণ সেটাও কিন্তু আমরা বের করলাম। নেট স্থায়ী সম্পদের পরিমাণ বের করেছি। পরে নেট লাভ বা নেট ক্ষতি, আমি এর আগেও কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, এই নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে বললে আমরা অবশ্যই দেখব সেখানে মোট মুনাফা বা মোট ক্ষতি দেওয়া আছে কিনা, কিন্তু অঙ্কের কোথাও দেওয়া নেই। তাই আমাকে এখানে মোট মুনাফা বা মোট ক্ষতি যেহেতু দেওয়া নেই, আমরা মোট মুনাফাটা বের করতে হয়েছে। আমরা মোট মুনাফাটা বের করেছি। বের করে তারপর যে পরিচালন ব্যয় যেগুলো আছে সেগুলো বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর হয়েছে কত? কি? পরিচালন মুনাফা বের করেছি। কত পরিচালন মুনাফা বের হয়েছে? ৪৯,০০০ টাকা। এর সাথে অন্যান্য আয় যেটা আছে যোগ করেছি, ২,০০০ টাকা ছিল, হয়েছে ৫১,০০০ টাকা। এর সাথে অন্যান্য ব্যয় বাদ দিয়েছে। অন্যান্য ব্যয় কোনটা? বন্ধকি ঋণের অনাদায়ী সুদ। এই যেখানে ১০% সুদ ধরতে বলেছে বন্ধকি ঋণের উপর। এখানে বন্ধকি ঋণ দেওয়া আছে কত? ৩০,০০০ টাকা। এর ১০% ৩,০০০ টাকা। এটা হচ্ছে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়টা বাদ দিতে হয়। বন্ধকি ঋণের অনাদায়ী সুদ ৩,০০০ টাকা, এটা বাদ দিয়েছি। হলো কত? ৫১,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা বাদ দিলে হলো কত? ৪৮,০০০ টাকা। এই ৪৮,০০০ টাকা হলো নেট মুনাফা হয়ে গেল। তারপর মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলেছে, আমরা করেছি। আফজল ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বিবরণী ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা টাকা টাকা। মূলধন ১,০০,০০০ যোগ নেট মুনাফা ৪৮,০০০ হলো কত? ১,৪৮,০০০ বাদ উত্তোলন ছিল ১০,০০০, বাদ দিয়েছি কত হলো? ১,৩৮,০০০। এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে দেখো আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম
এবং এই অঙ্কটা করার জন্য তোমাকে কিন্তু সমস্ত তথ্যগুলো ঠিকমতো লিখতে হবে, কোথায় কোনটা যাবে, কিভাবে যাবে সেটা দেখতে হবে। যদি তুমি আগের অঙ্কগুলো করে থাকো তাহলে এই অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পারবে, করতে পারবে। তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকবে, ঠিক এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তাই এই যে আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, বিভিন্ন অঙ্ক করে দিয়েছি, আর্থিক বিবরণী থেকে আমি প্রায় শেষ পর্যায়ে প্রায় 6-7টা আমি অঙ্ক করিয়ে দিয়েছি। এর আগেও তো করিয়েছি। প্রত্যেকটা অঙ্ক দেখো এবং প্রত্যেকটা অঙ্ক করো, তাহলে দেখবে এখান থেকে হয়তো বা কমন পড়ে গেছে, বা এই প্যাটার্নের অঙ্ক তোমার পরীক্ষায় আসছে বা আসবে। হ্যাঁ, তাহলে পরে কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাদের যেহেতু গুগল ফর্মে পরীক্ষা আছে সামনেই, সেটার জন্য পুরো বইটা তো পড়তে হবেই, লাইন টু লাইন, এবং ছকগুলা। এরপর আমি যে অঙ্ক যেভাবে করে দিয়েছি, সে অঙ্কগুলো কিভাবে করেছি, কোনটা কিভাবে হয়েছে, হ্যাঁ, মানে 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কিভাবে একটা ছোট্ট একটা তথ্য দিয়ে দিলাম, সেটা দিয়ে তুমি অঙ্ক একটা বের করলে, হ্যাঁ, মনে মনে করে বা ক্যালকুলেটারে করে যেটা বের করলে গুগল ফর্মের, সেই উত্তরটা তোমাকে করতে হবে, দিতে হবে। তাই তোমাকে পুরো জিনিসটা, পুরো অঙ্ক যদি না পড়ো, পুরো অঙ্ক যদি না জানো, তাহলে কিন্তু সেখানে অ্যান্সার করতে পারবে না। তোমাকে একটু বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। হুট করে নিয়েই কিন্তু তুমি কোনো কোশ্চেনের, গুগল ফর্মের প্রশ্ন যেরকম হবে অ্যান্সার করতে পারবে না। মানে মূল জিনিসটা জানতে হবে, মূল জিনিসগুলো জানতে হবে, বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে। এবং পুরো বেসিক জিনিস কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করার সময় আমি বলে দিয়েছি। হ্যাঁ, 9 থেকে বলেছি, 9এও কিন্তু প্রথম সরাসরি ক্লাস হয়েছে, তারপর কয়েকদিন ক্লাস হয়েছে, তারপর হয়তো আমরা অনলাইনে করেছি, অনলাইনে ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমরা দিয়ে দিয়েছি। সেই তথ্যগুলা যদি তুমি মনে রেখে থাকো বা করে থাকো বা এখন যদি দেখো, তাহলে তোমার এই গুগল ফর্মের পরীক্ষাও খারাপ হবে না, ভালো মতোই তুমি দিতে পারবে। যাই হোক, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখতে থাকো, বেসিক জিনিসগুলো মনে করার চেষ্টা করো, এবং তোমাদের কোশ্চেন হলে গুগল ফর্মে বেসিক যে জিনিসগুলো আছে সেখান থেকে কোশ্চেন হবে। এবং বইটাও পড়তে হবে, বইয়ের লাইন যেগুলো আছে লাইন টু লাইন পড়তে হবে। ছক যে দেওয়া আছে, ছকের ভিতর কী আছে সেগুলো তোমার দেখতে হবে, সেগুলো করতে হবে। অঙ্ক যে করিয়ে দিলাম, কিভাবে করেছি, কোন জিনিসটা প্রয়োগ করেছি, সব তোমাদের এগুলো খেয়াল রাখতে হবে, দেখতে হবে। তাহলে তুমি পরীক্ষায় যেভাবে পরীক্ষা আসুক না কেন, যে কোনো উপায় আসুক না কেন, গুগল ফর্মে হোক আর সরাসরি বসে হোক, যেভাবে হোক, তুমি সেগুলো অ্যান্সার করতে পারবে, তোমার তখন কোনো সমস্যা হবে না। যাই হোক, তোমাদের ক্লাস প্রায় শেষ, পরবর্তীতে তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষার পর হাতে আবার ক্লাস হবে। এই যেগুলো করিয়ে দিয়েছি সেগুলো দেখতে থাকো, ভালো মতো দেখো, ঠিক মতো পড়াশোনা করবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। যাই হোক, আজ এখানে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।